নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও সন্ধ্যা ৫টা ৫৫ গ্লোব টিভির পর্দায় তৈলঙ্গ স্বামীর জীবন কাহিনী এবং তার নানা রকম ঘটনার কথা নিয়ে আবার আপনাদের সামনে আলোচনায় এসেছি। আজকের এপিসোড তৈলঙ্গ স্বামীর ১৪ নম্বর এপিসোড। তৈলঙ্গ স্বামীজি মহারাজ এমন একজন শক্তিধর যোগী, তেমনি তিনি পরম করুণাময়। এর প্রমাণ সেই সময় বারাণসীর মানুষগণ খুব ভালোভাবে জানতেন। কাশীর জনগণ বা জনসাধারণের এই জ্ঞানটুকু ছিল যে তৈলঙ্গ স্বামী মহারাজের কাছ থেকে কারুর কোনোদিন কোনো রকম ক্ষতি হতে পারে না। এই যোগীবর যেমন মহাযোগী, শক্তিশালী সিদ্ধ পুরুষ এবং তিনি সত্যিকারের করুণাময় ব্যক্তি। অবলীলায় যে কোনো ব্যক্তির সমস্যার সমাধান করতেন এবং তাদেরকে নিজ সন্তান রূপে কাছে টেনে নিতেন। কিন্তু মহাপুরুষের সেই কাশীধামে থাকা সত্ত্বেও তার প্রধান আশ্রয়স্থল ছিল গঙ্গা মা, অর্থাৎ গঙ্গা মাই ছিল তার প্রকৃত স্থান। গঙ্গার তীরে বসে তিনি জপ এবং ধ্যান করতেন। আবার সেই স্থানে যদি খুব ভিড় জমত তাহলে তিনি সেই গঙ্গা গর্ভে নিজে ঝাঁপ দিতেন। কোথায় যে তলিয়ে যেতেন কেউ দেখতে পেত না। স্বামীজির এক শিষ্য উমাপদ মুখোপাধ্যায় গুরুর সঙ্গে গঙ্গা বিহারের কথা তিনি বর্ণনা করেছেন এইভাবে। একদিন শিষ্য উমাপদ মুখোপাধ্যায় এবং গুরু তৈলঙ্গ স্বামী একসাথে গঙ্গা স্নানের জন্য ঝাঁপ দিলেন। শিষ্য দেখে গুরু প্রথমে স্নানের সময় সে চিত হয়ে ভেসে থাকতে দেখে, তাকে হাত পা কোন রকম সঞ্চালন না করে চিত হয়ে তাকে ভেসে থাকতে দেখেন। আবার দেখেন যে স্রোতের বিপরীতে, অর্থাৎ গঙ্গা স্রোত যেদিকে তার বিপরীত দিকে হাত পা না নাড়িয়ে তৈলঙ্গ স্বামী অবিলীলায় ক্রমে সেই ভাসতে ভাসতে স্রোতের বিপরীত দিকে যাচ্ছেন। যারা এই দৃশ্য গঙ্গার ঘাট থেকে সেই দিন দেখেছিলেন এবং তার শিষ্য উমাপদ মুখোপাধ্যায় যে দেখেছেন চাক্ষুষ, এ এক অলৌকিক ঘটনা। অর্থাৎ স্রোতের বিপরীতে তিনি ভাসমান হয়ে ভেসে যাচ্ছেন কোনো হাত পা সঞ্চালন না করে। এরপর যোগীবর ডুব দিয়ে যে কোথায় মিলিয়ে গেলেন সে উমাপদ বাবু বুঝতে পারেননি। যথারীতি উমাপদ বাবু ওই গঙ্গাতেই ছিলেন, কারণ গুরুর আদেশ শিষ্যকে পালন করতে হবে, এবং তিনি সাঁতরে এদিক ওদিক দেখলেন। ঠিক ২ ঘন্টা পর পুনরায় স্বামীজি তার শিষ্যর কাছে এসে হাজির হলেন। জলে ডুব দিয়ে ২ ঘন্টা জলের নিচে থাকা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবপর নয়। এটা বাস্তব ঘটনা। তারপর গুরু এবং শিষ্য গঙ্গার ঘাটেও সিঁড়ি দিয়ে উপরে উঠে শিষ্য তার গুরুর গা হাত পা ভালো করে পুছিয়ে দিলেন। তারপর তারা দুজনেই আশ্রমের দিকে এগোলেন। গঙ্গা মা যেন তার নিজের মা। এই জন্য কাশীধামের অনেকে তাকে গঙ্গাপুত্র ঘৃষ্য বলতো। অনেকে যে গঙ্গা মা তার নিজের মা। গঙ্গা মায়ের সাথে তিনি বালকের মতো খেলা করতেন, আর তার আচরণ ছিল গঙ্গার প্রতি সেই রকম, যেন দুজনের মধ্যে এক পরম আত্মার টান। প্রকৃতি এবং পুরুষের মধ্যে মাতা এবং সন্তানের টান। এই রকম পরমাত্মার জন্য গঙ্গা মা তার কাছে খুব প্রিয়। এই জন্য অনেকেই একে তৈলঙ্গ স্বামীকে ভীষ্ম বলতেন। একদিনকার এক ঘটনার কথা বলি, যে ঘটনাটা সত্যিকারের বিস্ময়কর ঘটনা। সেবার উজ্জয়িনী রাজা কাশীধামে এসেছিলেন
তীর্থ পরিভ্রমণ করতে। একদিন তিনি ব্যাস, কাশী ও রামনগর দর্শন করে নৌকোয় করে এপারে আসছিলেন। এমন সময় দেখা গেল জাহ্নবী স্রোতে অর্থাৎ গঙ্গার স্রোতে এক বিশালকায় বপু সাধু ভাসমান। এই বিরাটকায় উলঙ্গ সন্ন্যাসীর নামই তৈলঙ্গ স্বামী। সেই নৌকোয় উপস্থিত রাজার সঙ্গে সেই কাশীধামের অনেক সম্ভ্রান্ত ব্যক্তিরাও ছিলেন। তারা তৈলঙ্গ স্বামীর সম্বন্ধে সেই রাজাকে সবই অবগত করেন। হঠাৎ দেখা যায় তৈলঙ্গ স্বামী মহারাজ সাঁতার কেটে নৌকোর দিকে আসছেন। নৌকোর কাছে আসার পর সে রাজার যারা অনুচরেরা ছিল তারা স্বামীজিকে ধরে তারা নৌকোর মধ্যে আনলেন। স্বামীজির ঘটনা কাশীধামে তো আগেই শুনেছিলেন রাজা। তারপর তার কিছু বন্ধু বান্ধব ইত্যাদি সম্ভ্রান্ত ব্যক্তিদের কাছ থেকে নৌকোয় বসে তার সম্বন্ধে অনেকখানি শুনে নিজেকে তার সামনে এনে নিজেকে গর্বিত মনে করলেন। কিন্তু রাজের অহংকার তো থাকবেই, সুতরাং সে স্বামীজিকে সেই রূপ আচরণ করলেন। তবে ভক্তি মার্গে ছিলেন অবশ্যই, কিন্তু সেখানে অহংকার তিনি ত্যাগ করেননি রাজা। এই ব্যাপারটা স্বামীজি বুঝতে পেরেছিলেন। সবাই যখন সেই নৌকাতে বসে আছেন স্বামীজির কাছ থেকে কিছু শুনবে নেই বলে সবাই অপেক্ষারত, এমন সময় স্বামীজি রাজার কোমরে যে তরবারিটা বাঁধা ছিল সেটা অবিলেলাক্রমে বালকের মতো তুলে নিলেন নিজের হাতে সেই কোমরের গাঁট থেকে, এবং গাঁটটি ছিঁড়ে গেল। এবং তরবারি নিয়ে তিনি বালকের মতো আচরণ খেলতে লাগলেন এই তরবারি নিয়ে। এবার খেলতে খেলতে মুচকি হেসে তরবারিটাকে গঙ্গাবক্ষে ছুড়ে দিলেন বা ফেলে দিলেন। তরবারি গঙ্গাবক্ষে পড়ে যাওয়ার পর রাজা খুব ক্রোধিত হলেন। অবশ্যই উজ্জয়িনীর রাজা তো ক্রোধিত হওয়ারই কথা। তিনি ইংরেজদের কাছ থেকে ওই তরবারিটি পুরস্কার স্বরূপ পেয়েছিলেন, এটা তার মর্যাদার সম্মান। এক সাধক সেটিকে নিয়ে গঙ্গাবক্ষে ফেলে দিলেন। এটি রাজা সহ্য করতে পারলেন না। ভাবলেন এটা আমার মর্যাদার নাশ হলো, অর্থাৎ সেই যোগী রাজাকে কোন রকম গুরুত্বই দিতে রাজি নয়, এটা রাজার মনের মধ্যে ঢুকে গেল। উজ্জয়িনী রাজার এই ঘটনায় তিনি বললেন এই স্বামীজির এই সাধুর উৎকণ্ঠিত এক জেদি পরাক্রমী এই অহংকারী সাধু, রাজা বলছেন এ কথা, এর এই আচরণের জন্য এর দণ্ড পাওয়া উচিত, অবশ্যই দণ্ড পাওয়া উচিত। কিন্তু সেই নৌকায় অবস্থিত কাশীর যে সম্ভ্রান্ত ব্যক্তিরা ছিলেন রাজার বন্ধু বান্ধব, তারা রাজাকে বোঝালেন এই তরবারি আপনার পাওয়া যাবে। তৈলঙ্গ স্বামী যে কারুর কোনোদিন কোনো ক্ষতি করেননি, আপনারও ক্ষতি করবেন না। এই তরবারি আমরা ভালো ডুবুরি নামিয়ে, বিশেষ ডুবুরি, ভালো ডুবুরি নামিয়ে আপনার তরবারি আপনাকে খুঁজে দেওয়া হবে, আপনি নিশ্চিন্ত থাকুন, এই নিয়ে কোনো রকম সংশয় হবে না। নৌকা তীরে এসে লাগলো। এবার সবাই নৌকো থেকে এক এক করে নামতে আরম্ভ করলেন, কিন্তু রাজামশাইয়ের মুখে সেই একই রকম কথা। বললেন এই যে সাধু রয়েছে, এই অসভ্য বর্বরচিত আচরণের জন্য তার অতি অবশ্যই দণ্ড পাওয়া উচিত, একে ছেড়ে দিলে হবে না। রাজার এই কথাবার্তা শুনে স্বামীজি তিনি কিছুক্ষণ নির্বিকার থাকলেন, কারণ এর আগেও আপনাদের বলেছি স্বামীজিকে যদি কেউ অপমান করতেন তাহলে স্বামীজি সেটাতে কর্ণপাতও করতেন না। কিন্তু এখানে বুঝলেন তিনি যে রাজার এই কথা বলার উদ্দেশ্য তার মূল্যবান জিনিসটি হারিয়ে গেছে বলেই রাজা বলছেন। হঠাৎ করেই স্বামীজি তার দক্ষিণ হস্ত
গঙ্গা বক্ষে পতিত করলেন, অর্থাৎ ডান হাতটা গঙ্গায় ডুবিয়ে দিলেন। দেবার পর তৎক্ষণাৎ সেই দৃশ্য, অলৌকিক দৃশ্য, সমস্ত ব্যক্তিগণ ওখানে উপস্থিত যারা দেখলেন দুটি তরবারি স্বামীজি রাজার সামনে উপস্থিত করলেন। একদম হুবহু একই রকম দেখতে দুটি তরবারি। স্বামীজি রাজাকে বললেন যে চিনে নাও কোনটা তোমার নিজস্ব তরবারি, যদি তুমি এটাকে চিনতে পারো। রাজা এবার দেখে স্তম্ভিত হয়ে গেলেন। এ কি অদ্ভুত ঘটনা! এই অদ্ভুত ঘটনা যে একই রকম দুটো তরবারি, সত্যি রাজা চিনতে পারেননি নিজের কোনটা। তখন স্বামীজি বললেন রাজাকে, যে জিনিস নিজের হবে সেটা তুমি অতি অবশ্যই চিনতে পারবে, তবে নাও তোমার যে তরবারি তোমার ছিল কোটি দেশে, সেই তরবারি এটা নাও। আর আরেকটি যেটি রাজার নয়, সেই তরবারিটা তিনি গঙ্গায় পুনরায় নিক্ষেপ করলেন। স্বামীজি রাজাকে বললেন, মনে রাখবে এই তরবারি তোমার নিজস্ব নয়, মৃত্যুর পর এই তরবারি তোমার সঙ্গে যাবে না। যে জিনিসটা আজ তুমি নিজের আপন আপন বলে যাচ্ছ, সেই জিনিসটা তোমার সঙ্গে মৃত্যুর পর যাবে তো, তবেই সেটা তোমার নিজের। স্বামীজি রাজাকে এমন একটা উপদেশ দিলেন, রাজার এই ঘটনা, স্বামীজির এই ঘটনা দেখার পর স্বামীজির পায়ে পতিত হলেন এবং করজোরে তার পা দুটিকে ধরে রাজা ক্ষমা চেয়ে নিলেন এবং কোন রকম অভিশাপ, সাপ থেকে তাকে মুক্ত করার জন্য রাজা অনুরোধ করলেন স্বামীজিকে। অতি অবশ্যই স্বামীজি যেটা বললেন রাজাকে, ওঠো রাজা, এই তরবারিটা আগে একজনের ছিল, আজ তোমার আছে, ভবিষ্যতে কারোর হবে। যে জিনিসটা তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না মৃত্যুর পর, সেই জিনিসটা কখনোই নিজের বলা সম্ভব নয়। স্বামীজি রাজাকে বললেন, এটা মনে রাখতে হবে, তুমি পৃথিবীতে জন্মেছো কিছু না নিয়েই, যা পেয়েছো এই পৃথিবী থেকেই পেয়েছো। আর নিজে প্রাপ্ত করো, পৈতৃক সম্পত্তিতে প্রাপ্ত করো, যা প্রাপ্ত করবে এই পৃথিবীতেই প্রাপ্ত করবে। যে প্রাপ্তের বস্তু পৃথিবীতে আজ তোমার, অতীতে কারোর ছিল, ভবিষ্যতে আরো কারোর হবে। সংসারের পরিবর্তন এটাই নিয়ম। ওই জন্য নিজের বলে কিছু বলবে না, যেটা নিজের আপন, যেটা দেহের সঙ্গে বিলীন হবে, মনে রাখতে হবে সেটাই নিজের জিনিস। অবশ্যই প্রত্যেকটা মানুষের নিজের বলতে একটাই জিনিস থাকে, সেটা হচ্ছে নাম, যশ, খ্যাতি। সেইটা কেউ নিতে পারে না। মনুষ্যকে নিজের নাম বা নিজের খ্যাতির জন্য 100 বার জন্ম নিতে হয় না। একটা জন্মেই এমন কিছু কাজ করা সম্ভব যে তাকে 100 বছর মানুষ মনে রাখতে পারে। অবশ্যই তৈলঙ্গ স্বামী এমন মহাপুরুষ ছিলেন যিনি বেঁচে ছিলেন 280 বছর, আর আজও তারা আমাদের মনে রয়েছে। বাংলায় 1014 সালে তার জন্ম, আজকে বাংলার 1431। সুতরাং প্রায় 400 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তাকে আমরা মনে রাখছি। আমি আগে কলার বন্ধুকে দেখে নিই, তারপর আসবো আজকে আরেকটু কিছু আলোচনা। জয় মা তারা। জয় মা তারা। লাইনের ডিস্টার্বটা কিন্তু চলছে টিভির প্রোগ্রামে ভাই, এরকম ফিডব্যাক হলে খুব মুশকিল লাইভ অনুষ্ঠান করার। যাই হোক, কোন রকম কোনো সমস্যা রয়েছে। তো এই সাধকদের সম্বন্ধে যখন আপনাদের বলছি, তাহলে মানুষ কি নিয়ে যাবে নিজের সঙ্গে? মনে করবেন এই মস্তিষ্ক মৃত্যুর সঙ্গে সঙ্গে এটাই সঙ্গে যাবে। আত্মার যখন পরমাত্মার সঙ্গে মিলন হয়, তখন সেই আত্মার সঙ্গে দেহের মুক্তি ঘটে। সুতরাং মানুষ যখন আত্মা রূপে, যে কোনো আত্মা, সে আত্মা কীটের হতে পারে, সে আত্মা পাখির হতে পারে, সে আত্মা পশুর হতে পারে, বা সে আত্মা মানব জাতির হতে পারে।
সেই আত্মা যখন ভূমণ্ডলে বিরাজ করে তার নতুন কিছু জ্ঞান প্রাপ্তি হয় না। কখন তার জ্ঞান প্রাপ্তি হবে? সে যখন শরীর ধারণ করবে, সে মনুষ্য শরীর হোক, পাখির শরীর হোক, জন্তুর শরীর হোক বা কীটের শরীর হোক, যখন শরীর ধারণ করবে তখন তার মধ্যে জ্ঞান বুদ্ধির সঞ্চারণ হবে। আগের জন্মে যতটুকু প্রাপ্ত ছিল তার পর থেকে লেসন শুরু হবে, অর্থাৎ এপিসোড। তো সেই জ্ঞানটা প্রাপ্তি তাকে দেহযুক্ত অবস্থায় করতে হবে। আর দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে যতটুকু প্রাপ্তি জ্ঞান অতটুকুই দেহে মস্তিষ্কে থাকবে, অর্থাৎ আত্মার সঙ্গে থাকবে। তারপর আত্মার বিলীন ঘটবে। আত্মা থাকাকালীন সেই আত্মার কিন্তু জ্ঞান বৃদ্ধি হয় না। সেই জ্ঞান বৃদ্ধি করার জন্য তাকে শরীরের সঙ্গে যুক্ত করতে হয়। যে কোনো মনুষ্য জাতির ভ্রূণে জন্মগ্রহণ হোক বা পশু জাতির ভ্রূণে জন্মগ্রহণ হোক, এই জন্মগ্রহণ তার জ্ঞান সঞ্চয়ের কারণ। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজেন দাস বলছি। কি দাস? রাজেন দাস। রাজেন দাস, কোথা থেকে বলছো রাজেন? বাগুইহাটি থেকে। বাগুইহাটি থেকে, আচ্ছা। বলো, নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ, নিজের সম্বন্ধে। বলো, তোমার জন্ম তারিখ বলো। 19/2/1993। 19/2/1993। টাইম বলো। 10টা সকাল? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? বাগুইহাটি। বাগুইহাটি মানে কলকাতা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখতে পাচ্ছি তোমার জন্মবার শুক্রবার, মেষ লগ্ন, মকর রাশি এবং নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রের জন্ম। তুমি আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ হ্যাঁ, দেখি। দেখো কিরকম লাগে অনুষ্ঠান, আমি যে সাধকদের সম্বন্ধে বলি কিরকম লাগে? ভালো না খারাপ বলতে হবে তো? ভালো লাগে। ভালো লাগে। গ্লোব টিভির পর্দা আরো তো অনেক জ্যোতিষী বলে, অনেকে টোটকা নিয়ে বলে, নানা রকম যজ্ঞের কথা বলে, তাই না? আবার অনেকে বলেন এই গান গায়, আছে না এরকম অনেকে? আছে তো? আপনারটা? হ্যাঁ, আপনারটা ভালো লাগে। আমারটা বিশেষত্ব আছে, কারণ মানুষ নিজেকে তৈরি করতে পারে বিশেষত্ব দিয়ে, যার জন্য আমি ওই জন্য আগে কোনোদিন কারোর মূল্য নিই না। আগে সমস্যার সমাধান করি, তারপরই মূল্য নিই। তার আগে কিন্তু কাজের জন্য কিছু নিই না। যাই হোক, তোমার কি নিয়ে প্রশ্ন? কর্ম নিয়ে? চাকরির জন্য চেষ্টা করছো? চাকরির জন্য চেষ্টা করি। কি করে বললাম বাবা আমি এই কথাটা? তুমি অবশ্যই কলকাতায় আছো আর আমি কলকাতার একটা স্টুডিওতে আছি, কিন্তু কি করে বললাম এই কথাটা? তোমার মনের মধ্যে কি এটা চিন্তা এসছে যে কি করে আমি এই কথাটা বললাম? আমি জানি কি করে। হ্যাঁ, ঠিক কথা। কারণ একজন ভালো জ্যোতিষী সঠিক বিচারও করতে পারেন, আর তার সঙ্গে আধ্যাত্মিক সাধনা থাকলে মানুষের মনের কথা বোঝা যায়। বুঝতে পেরেছি বাবা। তুমি হঠাৎ করে লাইনটা পেয়ে গেছিলে, এটা ঈশ্বরের একটা কৃপাতে, তাই তো? আচ্ছা, এবার যেটা দেখতে পাচ্ছি, প্রথম যেগুলো বলছি সঠিক হলে হ্যাঁ বলবে, বেঠিক হলে না বলবে, একদম ক্লিয়ার। তুমি লোকেদের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারো, তাই না? কিন্তু তোমার কথাবার্তা কিন্তু মাঝে মধ্যে কর্কশ হয়ে যাচ্ছে। মনের মধ্যে রাগ হলেও কিন্তু এখন নতুন জায়গায় গিয়ে প্রকাশ করতে পারছো না, তাই কি? রিসেন্টলি তোমার একটা কর্মপ্রাপ্তিক যোগ আমি দেখতে পাচ্ছি। তুমি কি রিসেন্ট খুব চাকরি পেয়েছো কোথাও? না, পাইনি। এখনো পাওনি? আচ্ছা, দেখো এইখানে দেখতে পাচ্ছি বৃহস্পতি বকরি ষষ্ঠ ভাবে থাকাতে, অষ্টম ভাবে রাহু থাকাতে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হবে। তবে টেকনিক্যাল নলেজের দিকে যদি তুমি চেষ্টা করো, মানে টেকনিক্যাল ধরো এরকম জিনিস, মোবাইল, হ্যাঁ, তারপর যে কোনো টেকনিক্যাল আইটেম, ক্যামেরা ইত্যাদি, এই সব জিনিসগুলো বা টেকনিক্যাল কম্পিউটার, ল্যাপটপ, এইগুলোর যদি কোনো বিশেষত্ব জিনিস নিয়ে তুমি কাজ করতে চাও, তাহলে ডিগ্রিগত না থাকলেও, তোমার আশা করি সেরকম ডিগ্রি নেই, তাই তো? কিন্তু ডিগ্রিগত না থাকলেও এই কাজটা তুমি শিখতে পারবে। কারণ এখানে তুঙ্গি শুক্র রয়েছে দ্বাদশ ভাবে, অর্থাৎ বাড়ি থেকে দূরে। তুমি বাগুইহাটি থেকে বলছো, তোমার বাড়ি থেকে দূরে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ আছে এবং সেই জায়গায় গেলে ভালো হবে। শনি চন্দ্রযুক্ত অবস্থায় দশম ভাবে থাকতে একটা বিষক্রিয়া তৈরি হয়েছে, ফলে নিজের কর্মের দিকে স্যাটিসফ্যাকশনটা কম আসবে। কিন্তু আমি যে লাইনটায় বললাম সেই লাইনে যদি মাইনেও কম পাও, তাহলে তোমার জব স্যাটিসফ্যাকশনটা থাকবে, অর্থাৎ এই জায়গাটা নিজের কাজের যে ইচ্ছা সেইটা ভালোভাবে থাকবে। আরেকটা তোমার হরস্কোপ অনুযায়ী দেখতে পাচ্ছি একটা বুধায়িত্ব যোগ আছে, পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির একটা ব্যাপার রয়েছে। পেয়েছো কি এরকম টাকা পয়সা, জমি? বাবার সম্পত্তি পেয়েছো না? এত কিছু বলে দেওয়া সম্ভব? তোমার কি মনে হয়? তার মানে এটা আচার্য পলাশ পারে, তাই তো? অন্য কেউ পারুক না পারুক? হ্যাঁ, সন্তুষ্ট তুমি? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তির এত পারফেক্ট প্রেডিকশন করব
যে বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়িয়ে বেলা ভার। কেন এই মেটাল ট্যাবলেট? কারণ আমার প্রেডিকশনটা একদম নির্ভুল হয়, একদম স্পেসিফিক আর পারফেক্ট, কোন জায়গাটা ড্যামেজ হয়েছে সেইটুকু জায়গা ঠিক করে দিলে মানুষের সমস্যার সমাধান হবে। অবশ্যই মায়াংতন্ত্রের তো একটা গুণ রয়েছে, তার সাথে আমার বিচারেরও একটা শক্তি রয়েছে, যার দ্বারা অতি অবশ্যই মানুষের এক চান্সে সমস্যার সমাধান হয়। এবং যারা আমার চেম্বারে এসছেন আমার টিভির অনুষ্ঠান দেখে, তারা যারা যারা এসছেন আমার চেম্বারে, তারা নিশ্চয়ই তাদের মন বলছে যে আমি যেটা টিভিতে বলি সেটাই চেম্বারে করি। আমি পুজোর জন্য, এর জন্য, তার জন্য, ওর জন্য কোন রকম খরচা নিই না, বা এই কাজের জন্য আপনার হবে না, ওই কাজের জন্য হলে হতো, এইরকম লক্ষ্যে মিথ্যাচারে কথা বলি না। কারণ একরকম কথা টিভিতে বলবো আর একরকম কথা চেম্বারে বলবো ক্লায়েন্ট আনার জন্য, এটা আচার্য পলাশ করেনি, করবেও না। তবে সাধকদের সম্বন্ধে যখন আপনাদেরকে টিভি অনুষ্ঠানে তুলে ধরছি, প্রত্যেক অনুষ্ঠান দেখুন, আশা করি ভালো লাগবে। প্রত্যেকটা ব্যক্তিকে আমি সহযোগিতা করব, চেষ্টা করব প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে সুস্থ থাকা নিয়ে বলি, যদি শ্বাসকষ্ট হয়, এই মেটাল ট্যাবলেট ধারণ করার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে হেসেলে কিছু দ্রব্য রয়েছে, সেগুলোকে সেবন করলেই আপনার শ্বাসকষ্ট চলে যাবে। গা হাত পায়ে ব্যথা বেদনা, এই জিনিসটা এমন একটা আছে মেটাল ট্যাবলেট এই আচার্য পলাশে, সেটা ধারণ করার সঙ্গে সঙ্গে আপনার হেসেলেই কিছু জিনিস রয়েছে যেটা খেলে আপনার সেটা সমস্যা মিটে যাবে। শত্রু দ্বারা ক্ষতি হচ্ছে, কেউ পিন ফোটাচ্ছে আপনার পায়ের নিচে, বৃষ্টি নেই কিন্তু মনে হচ্ছে গায়ে বৃষ্টি পড়ছে টপ টপ করে। 100% যে কোনো সমস্যার সমাধান, বিয়ে আটকে গেছে, সৌন্দর্য কমে গেছে, সেটাকে বৃদ্ধি করারও ক্ষমতা রয়েছে। মায়াংতন্ত্রে না বলে কিছু হয় না। যে কোনো কাজ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে থাকে, আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে থাকে, পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে থাকে, মুসলিম সুলেমানি তন্ত্র দ্বারা ক্ষতি করে থাকে, 100% যে কোনো তন্ত্রের বাপ হচ্ছে মায়াংতন্ত্র। 51 শক্তিপীঠের একটা শ্রেষ্ঠ পীঠ কামাখ্যা পীঠ, তার পাশের একটা অঞ্চল যেখানে মায়াং থেকে এই তন্ত্রবিদ্যা শেখা সাধারণত পশ্চিমবঙ্গের কারোরই ক্ষমতায় নেই। তবে কিছু ব্যক্তি আছেন যারা তন্ত্রক্রিয়া জানেন প্রকৃতপক্ষে, সে কালা জাদু হোক বা আদিবাসী তন্ত্র, আমি সবাইকেই বলছি না, তবে মায়াংতন্ত্র কিন্তু একটা বিশেষ তন্ত্র, এটা পশ্চিমবঙ্গের কেউই জানে না। সময় খুব সংক্ষিপ্ত। জয় মা তারা। হ্যাঁ বলো, কি জন্য ফোন করেছো বাবা, ঝটপট বলো। আমি সন্দীপ বলছি, শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে বলো। হচ্ছে 17 জুন 1993। সমস্যা বলো, কি সমস্যা? আমি আমার বিবাহ নিয়ে জানতে চাই। তুমি বিবাহ করেছো? না, বিবাহ করিনি। কদিন হয়েছে বিবাহ করনি? মানে কদিন চেষ্টা করছো বিবাহের জন্য? এখন তো বছর বছর ট্রাই করছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, টাইমটা খুব কম, জন্ম তারিখটা বলো দেখি পারি কিনা। 17 জুন 1993। 17 জুন 1993। টাইম, সময়টা বলো। যাই হোক দর্শক বন্ধু, সময় শেষের দিকে প্রায়। তারাপীঠ মহাশ্মশানে প্রতি অমাবস্যায় আমার মহাযজ্ঞ থাকে এবং প্রতি পূর্ণিমায় নিজ গৃহ মন্দির শ্যামবাজার, সেখানে হোমযজ্ঞ থাকে। ঈশ্বর কার হাত দিয়ে আপনার ভালো করবেন সেটা ঈশ্বর নির্বাচন করেন, আমরা তো মাধ্যম মাত্র। আমার কাছে যারা উপকৃত হন তাদেরকে আমি কোনোদিন বড় প্রশংসা করি না যে আমার দ্বারাই উপকৃত হয়েছে, তাহলে আমার মনের মধ্যে অহংকার জন্মাবে। অবশ্যই প্রত্যেকটা মানুষকে ধরতে হবে আপনার এই কার্য হয়তো কেউ করাচ্ছে, আপনি মাধ্যম মাত্র। এবং প্রত্যেকটা মানুষকে আগে সমস্যার সমাধান করি, তারপর কাজের মূল্য নিই, নচেত কিন্তু মূল্য নিই না, শুধু ফিস দিয়ে আমাকে চেম্বারে দেখাতে হয়। আর সেটা আচার্য পলাশ প্রমাণ করেছে এত বছর যাবত, যে আমার কাছে না বলে কিছু হয় না। আর ফোন নেব না। যে সমস্ত চেম্বারগুলোতে আমাকে পেয়ে যাবেন সেগুলো আমার নিজস্ব বাসগৃহ শ্যামবাজারে, পূর্ণিমা ছাড়াও মঙ্গল শনি রবি পাবেন। এছাড়াও তারাপীঠে পাবেন অমাবস্যার আগের দিন, এবং অমাবস্যার দিন তারাপীঠে পাবেন। ক্যালেন্ডারে যেদিন অমাবস্যা থাকে তার আগের দিন হয় অমাবস্যা, মহানিশা পায় যে অমাবস্যায়, তারাপীঠে আমার মহাযজ্ঞ থাকে। এছাড়াও যে সমস্ত চেম্বারগুলো পাবেন ব্যারাকপুর, বর্ধমান, মেচেদা এবং হাওড়া। দর্শক বন্ধু, এই যে সাধকদের সম্বন্ধে আপনাদের তাদের কাহিনী তুলে ধরছি, এগুলো দেখবেন, জানবেন, আশা করি আপনাদের কিছুটা হলেও জ্ঞান প্রাপ্তি হবে। আর আমি এটা চালিয়ে যাব, তৈলঙ্গ স্বামীর যে এপিসোড চলতেই থাকবে, যে ভারতবর্ষের সাধক
দের সম্বন্ধে আপনাদের বিভিন্ন কিছু গ্লোব টিভির পর্দায় তুলে ধরবো সন্ধ্যা 5:55 আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা কথা বলতে চাইছেন দুটি নাম্বার রয়েছে 9836955394 এবং 9836396305। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।